ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির দেখো একটা নতুন চ্যাপ্টার, ওটা কারচফসের ল। ওটা দুটো ল আছে, একটা কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। কেসিএল বলতে কারচফস কারেন্ট ল, তড়িৎ প্রবাহ সংক্রান্ত, আর একটা হচ্ছে কেভিএল বা কারচফস ভোল্টেজ ল। ঠিক আছে, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রচুর অঙ্কগুলো থাকে। হ্যাঁ, দেখো ফার্স্ট লটা আমরা লিখেছি। ফার্স্ট লতে বলছে যে কোনো একটা বর্তনীর মানে সার্কিটের কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহ সমূহের বীজগণিতীয় যোগফল শূন্য হবে। তার মানে এই যে আমরা দেখাচ্ছি এটা সার্কিটের একটা কোনো বিন্দু নিয়েছি, ও বিন্দু। পুরো সার্কিটটা আমি দেখাচ্ছি না, এটা তার পার্ট। তো এই ও বিন্দুতে কিছু কারেন্ট ঢুকছে, কিছু কারেন্ট বেরোচ্ছে। তো এদের যে বীজগণিতীয় যোগফলটা, তার যোগফলটা কত হবে? না, শূন্য হবে। অর্থাৎ আমরা ধরে নেব যে যেগুলো ঢুকছে সেগুলো হয়তো প্লাস, আর যেগুলো বেরোচ্ছে তাকে আমরা মাইনাস। হ্যাঁ, এর কোনো যে এটাই করতে হবে এমনটা নয়, তুমি এর উল্টোটাও করতে পারো। তো আমরা ধরে নিচ্ছি যে যেগুলো ঢুকছে, যে কারেন্টগুলো, তাকে আমরা প্লাস বলে যদি আমি ধরে নিই, তাহলে এখানে লিখতে পারি টোটাল যে সমষ্টি, বীজগণিতীয় সমষ্টি, এটাকে গাণিতিকভাবে লেখা হয় ডেল্টা আই সমান হচ্ছে 0। তার মানে এই ছবি অনুসারে এই ও বিন্দুর সাপেক্ষে আমরা I1 আর I3 এই দুটো হচ্ছে প্রবেশ করছে, অর্থাৎ এগুলো প্লাস আছে। I1 প্লাস I3, I2 আর I4 কি হচ্ছে? বেরোচ্ছে। তাহলে এইগুলোকে আমরা মাইনাস বলে লিখলাম, মাইনাস I2 মাইনাস I4, ঠিক আছে, সমান 0। এইভাবে লেখা হবে। হয়েছে। কারচফসের ফার্স্ট লয়ের একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা কি না, এই ল অনুসারে আমরা বলতে পারি যে তড়িতাধানের এরা যে সংরক্ষণ সূত্র তাকেই কিন্তু সিগনিফাই করছে। মানে কোনো বিন্দুতে আধান নষ্ট হবে না বা জমাও হবে না। ঠিক আছে, কেন বলতো? যে আই সমান আমরা জানি যে কিউ বাই টি হয়। তাহলে একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে আমরা যদি I1টাকে লিখি যে Q1 বাই টি, I3 সমান লিখবো যে Q3 বাই টি, মানে এটাকে এইভাবে লেখা যেতে পারে, Q1 বাই টি, তারপরে হচ্ছে Q3 বাই টি, এখানটায় Q2 বাই টি, এখানটায় Q4 বাই টি। নির্দিষ্ট সময়ের ভিত্তিতে সমান কি হবে? 0 হবে। অর্থাৎ কোনো বিন্দুতে আধান সঞ্চিত হবে না, আর তেমনি কি হবে? নষ্টও হবে না। এটাই তার হচ্ছে সিগনিফিকেন্স। ফার্স্ট লয়ের এটাই হচ্ছে সিগনিফিকেন্স। ওকে। সেকেন্ড হচ্ছে কারচফসের এই যে কেভিএল মানে ভোল্টেজ লটা। ভোল্টেজ লতে বলছে যে তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপে, এই যে এগুলো হচ্ছে বদ্ধ লুপ, এই যে ও বি এ ডি সি, বা আমি উল্টো ভাবে যদি বলি এ বি ও সি ডি এ, এইগুলো বদ্ধ লুপে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের বীজগণিতীয় সমষ্টি, মানে আই আর আর এর আমরা গুণফল নেব এবং তাকে আমরা প্লাস বা মাইনাস একটা ডিরেকশন অনুসারে আমরা ধরব। তো ওদের সমষ্টিটা, আই আর এর সমষ্টিটা, বীজগণিতীয় সমষ্টিটা কি বলা হচ্ছে না, ওই লুপে যে তড়িৎ চালক বলগুলো আছে সেই তড়িৎ চালক বলগুলো মানে ই, তাদের বীজগণিতীয় সমষ্টির সঙ্গে সমান হবে। তার মানে আমি যদি এইভাবে নেই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, যে এ বি সি ডি, এইভাবে যদি নেই, ওকে, অতএব এ বি সি ডি এ, এই লুপে যদি আমি নেই মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তার মানে এই ডিরেকশনে যে যদি তোমার কারেন্ট থাকে তাহলে আমি আইআর নেওয়ার সময় প্লাস বলে বলবো। তড়িৎ চালক বল যদি ওই একই দিকে কাজ করে তাহলে তাকে আমরা প্লাস বলে বলবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে লেখা যাবে এইভাবে, সামেশন অফ ই সমান কি হবে না, সামেশন অফ আইআর
এইভাবে লেখা যাবে। হয়েছে? তার মানে আমি এই যে লুপটার ক্ষেত্রে লিখব, আমি আইআর দিয়ে যদি বলি বা প্রথমে যদি আমি তড়িৎচালক বল যদি বলি, তাহলে লেখা যাবে এরকম ভাবে E1, কেন এই ডিরেকশনের সঙ্গে E1টা কিন্তু সমমুখী, E2টা কি আছে, বিপরীতমুখী আছে, তাহলে E1 মাইনাস E2 হলো, এইটা সমান, বা এই দিক থেকে লিখি E1 মাইনাস E2 সমান কি হবে, এখানটায় কারেন্ট সমমুখে আছে, তাহলে এটা I1 R1, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি তখন I2 কিন্তু বিপরীত দিকে আছে, সুতরাং এটা মাইনাস হবে, অতএব I2 R2, আর কোনো I বা R নেই। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে E1 মাইনাস E2 সমান হচ্ছে I1 R1 মাইনাস I2 R2। বোঝা গেল? এই কারচফের যে সেকেন্ড ল, এটা অ্যাকচুয়ালি তড়িৎ শক্তির যে সংরক্ষণ সূত্র। অ্যাকচুয়ালি আইআর মানে কি, আইআর মানে কোনো একটা অংশে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে সেখানে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই তো? অতএব সেকেন্ড লটা অ্যাকচুয়ালি সিগনিফাই করছে কাকে, না তড়িৎ শক্তি সংরক্ষণের সূত্রকে, ঠিক আছে। অতএব এই দুটো আমাদের এখান থেকে জানতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি হুইটস্টোন ব্রিজ। দেখো এখানে তার সার্কিটটা দেওয়া আছে, তো এখানে একটা ব্যাটারি, চারটে রেজিস্ট্যান্স আছে, এগুলোকে পি কিউ আর এস এইভাবে নামটা দেওয়া হয়েছে, আর এই বি আর ডি বিন্দুর সঙ্গে একটা গ্যালভানোমিটার অ্যাটাচড আছে। কারেন্ট আই কারেন্টে এসে এখানে দুটো পার্টে ভেঙেছে। এবার খেয়ালটা রাখতে হবে, এই বি আর ডি এই দুটো বিন্দুর যে পোটেনশিয়াল বা বিভব, যদি দেখা যায় যে ডি থেকে বির বিভবটা বেশি বা পোটেনশিয়ালটা বেশি, তাহলে কি হবে, তাহলে কিন্তু কারেন্টটা এইভাবে যাবে, যেমন বি থেকে সির দিকে যাচ্ছে তেমনি একটা ব্রাঞ্চ, কারেন্টের একটা ব্রাঞ্চ, সেটা বি থেকে ডির দিকে যাবে, অতএব সেই অনুসারে গ্যালভানোমিটারের একটা ডিফ্লেকশন আসবে। আবার যদি এমনটা হয় যে বি থেকে ডির বিভবটা বেশি, তাহলে এই যে কারেন্টটা I2টা এসে কি হবে, এখানটা এই ডি বিন্দুতে ডিভাইড হয়ে যাবে, একটা পার্ট ডি থেকে বির দিকে যাবে, আর একটা যেমন ডি থেকে সির দিকে যাচ্ছে, এইভাবে হবে। সেই অনুসারে তখন গ্যালভানোমিটারে কি হবে, অন্যদিকে ডিফ্লেকশনটা আসবে। অতএব আনব্যালেন্সড অবস্থায় বা আনব্যালেন্সড কন্ডিশনে কি হবে, এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে আমরা একটা কারেন্ট পাবো বা সেই অনুসারে একটা ডিফ্লেকশন আসবে। কিন্তু পি কিউ আর এস এই যে রোধ বা রেজিস্ট্যান্স, এগুলোকে যদি এমনভাবে চুজ করা হয় যাতে কিনা বি আর ডিতে বিভব বা পোটেনশিয়ালটা সমান হলো, অর্থাৎ বি ডির মধ্যে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে কি হবে, তখন কিন্তু গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো রকম কারেন্টটা যাবে না। এই যে কন্ডিশনটা, যেখানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটাকে আমরা বলছি ব্যালেন্সড কন্ডিশন বা নাল কন্ডিশন, ঠিক আছে। গ্যালভানোমিটারের এটা হচ্ছে নাল কন্ডিশন এবং এটা হচ্ছে ব্রিজের ব্যালেন্সড অবস্থা। তো আমাদের দেখতে হবে যে এই ব্যালেন্সড কন্ডিশনে শর্তটা কি, ঠিক আছে। তার মানে ব্যালেন্সড কন্ডিশনে বুঝতে পারছি যদি গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্টটা না যায়, তাহলে এই I1টা কি হবে, I1টা এ বি পথে আসবে এবং বি সি পথেও সেই একই কারেন্ট, একই রকম ভাবে I2 কারেন্টটা এইভাবে এসে এই পথে বেরিয়ে যাবে এবং টোটাল আবার সেই আইতে আসবে, ঠিক আছে। এটা না আমরা দুটো ভাবে করতে পারি এই যে কন্ডিশনটা। একটা কন্ডিশন দেখো, আমরা এইভাবে লিখতে পারি যে I1 সমান কি হবে, এ আর বি এর মধ্যে, তাহলে ভি এ মাইনাস ভিবি, এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টটা যাচ্ছে, বাই রেজিস্ট্যান্স কত, পি আছে, তাহলে পি লিখলাম। একই রকম ভাবে সেকেন্ড এই বি থেকে সি অংশে সেই একই কারেন্ট I1, তাহলে সমান দিয়ে লিখবো, এবার বি থেকে সিতে যাচ্ছে, অতএব
ভিবি মাইনাস ভিসি, অবশ্যই ভিবির বিভবটা ভিসি থেকে বেশি, উচ্চ হাই পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্টটা যায়, এটা জেনে রাখবে। অতএব এখানটা রোধ হচ্ছে কিউ, হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি বাই কিউ সমান কত হবে, ভিএ মাইনাস ভিবি বাই ভিবি মাইনাস ভিসি, এটা 1 নম্বর শর্ত। তেমনি এই লোয়ার যে পার্ট সেখান থেকে লেখা যায় I2 সমান কি হবে, ভিএ মাইনাস ভিডি বাই আর। আর সেকেন্ড অংশের জন্য আমরা লিখব ভি ডি মাইনাস ভিসি বাই এস। ঠিক আছে, এটা কখন হচ্ছে, এটা ব্যালেন্সড কন্ডিশনে, তাই তো। ইন ব্যালেন্সড কন্ডিশন, এটা ব্যালেন্সড কন্ডিশনে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে কি হবে, আর বাই এস করে দিয়ে, আর বাই এস সমান ভিএ মাইনাস ভিডি বাই ভিডি মাইনাস ভিসি, এটা 2 নম্বর কন্ডিশন। তাহলে এবারে এই 1 আর 2 যে কন্ডিশন, এটাতে দেখলে তোমরা একটু কম্পেয়ার করলে দেখতে পাবে ভিএ ভিএ, ঠিক আছে, ভিসি এখানেও আছে, এখানে কি আছে ভিবি এই দুটো জায়গাতে, আর এখানে ভিডি আছে। কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে, এই ব্রিজের ব্যালেন্সড কন্ডিশনে কি হবে, ভিবি এবং ভিডি সমান, সেই জন্য গ্যালভানোমিটার নাল কন্ডিশনে আছে, কোনো রকম কারেন্টটা যাচ্ছে না। আবার লিখে দিচ্ছি ইন ব্যালেন্সড কন্ডিশন ভিবি সমান হচ্ছে ভিডি। তাহলে ফ্রম 1 and 2 আমরা লিখতে পারবো যে পি বাই কিউ সমান হচ্ছে, পি বাই কিউ সমান আর বাই এস। এটাই হচ্ছে ব্যালেন্সড কন্ডিশনে হুইটস্টোন ব্রিজের শর্ত, যে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস হলো। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে আমরা কি জানতে পারবো, যে যদি এস যদি আননোন একটা রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, তাহলে আর বাকিগুলো যদি আমাদের জানা থাকে, তখন আমরা লিখতে পারবো এইটা থেকে এস সমান হচ্ছে কিউ আর বাই পি। ঠিক আছে, সাধারণত এসটাকে আমরা আননোন রেজিস্ট্যান্স বলি, পি কিউ রেজিস্ট্যান্স থাকে, তারপরে আমরা এর প্রয়োগগুলো দেখতে পাবো, মিটার ব্রিজ আছে এরপরে, তারপরে পিও বক্স বা পোস্ট অফিস বক্স আছে। তো সেখানে পি কিউ আর আরটাকেও অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আরটাকে আমাদের চুজ করতে হয়, করে একটা ব্যালেন্সড কন্ডিশনে আমাদের আসতে হয়, এসে আমরা এসটাকে বার করি যেটা আননোন রেজিস্ট্যান্স, এবং এই যে কন্ডিশন আছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এস সমান হচ্ছে কিউ আর বাই পি। ঠিক আছে, আচ্ছা আমরা হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সড কন্ডিশনে শর্তটা পেলাম পি বাই কিউ সমান আর বাই এস, তাই তো। এটা না আবার দেখবে একটু অন্যভাবে কোশ্চেনটা থাকে, অনেক সময় দিয়ে দেয় যে কারচফের লয়ের সাহায্যে হুইটস্টোন ব্রিজের এই ব্যালেন্স কন্ডিশনের শর্তটা, মানে পি বাই কিউ সমান আর বাই এসটা এস্টাবলিশ করতে হবে। হয়েছে, অ্যাকচুয়ালি কারচফের ল দিয়ে যদি আমাদের ওই কন্ডিশনটা বার করতে হয় তাহলে কিন্তু আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে করছি। আমরা না যে কোনো একটা লুপ নিয়ে নিই, এখানে তো আসলে অনেকগুলো লুপ আছে। লুপ বলতে বদ্ধ যে বর্তনী, তার মানে এ বি ডি এ এটা একটা লুপ, বি সি ডি এ ডি বি এটা একটা লুপ। কেউ যদি আবার বলে এ বি সি ডি এ দেব হবে। আবার যদি কেউ এইভাবে যদি লুপটা নেয়, এখানে নামগুলো আমি দেইনি, অবশ্য ধরো দিয়ে দেওয়া হলো এম এন, ঠিক আছে, এম এ
DCNM অনেকগুলো লুপ আমরা পেতে পারি। ঠিক আছে, তো আমরা এখানটায় ABDA এই লুপটা নিচ্ছি, ABDA এই লুপটা যদি নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে আমরা কারচফের যে সেকেন্ড লটা আছে অর্থাৎ কেভিএল লটা আমরা ইউজ করছি। করলে তুমি দেখো আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি, এইরকম ভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে IR, এখানে আর মানে কি আছে, P আছে, তাহলে নেব আমরা I1 ইন্টু পি। আচ্ছা, এবার বিডি অংশে এটা কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে, তার মানে কোনো কারেন্ট নেই, অতএব এখানে I ইন্টু জিরো এটা হবে না, জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট বি থেকে এ তে কারেন্টটা যাচ্ছে এই দিকে, I2 ডিরেকশন দেখো, আর আমরা নিচ্ছি কোন দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এখানটা I2 আরটা কি হবে, নেগেটিভ হবে, মাইনাস I2 আর হলো। তাহলে I আর এর আমরা বীজগণিত যোগফলটা পেয়ে গেছি। এবার সমান কি হবে, মোট যে এই লুপটাতে তড়িৎচালক বল দেখো এখানে নেই, কোনো ব্যাটারি এখানে অ্যাটাচড নেই, তাহলে কি করব, সমান জিরো হলো। অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম কি হবে, যে I1 বাই I2, ঠিক আছে, সমান করে নেবে, দিয়ে I1 বাই I2 সমান কত হবে, R বাই P হচ্ছে, তাই তো, I1 P হলো। এটাকে আমরা 1 নম্বর বলি। এবারে তোমরা ধরো BCDB এই লুপটা নিচ্ছি, এই লুপটা যদি নেওয়া হয় তাহলে কি হবে, আমরা নিচ্ছি কোন দিকে, ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে যা থাকবে IR ওটা প্লাস হবে, তাহলে I1 ইন্টু কিউ হলো। I2S কি হবে, উল্টো দিকে আছে, তাহলে মাইনাস I2S, কোনো ব্যাটারি নেই, আর এখানটা কারেন্টটা জিরো, কোনো ব্যাটারি নেই, অতএব শূন্য। অতএব এখান থেকে আমরা পাবো I1 বাই I2 সমান, এখানে হবে S কিউ হলো। এটা আমরা পাচ্ছি 2 নম্বর। তাহলে এখান থেকে আমরা এই যে 1 আর 2 এটাকে কম্পেয়ার করে লেখা যাবে যে R বাই পি সমান S বাই কিউ হবে, অথবা এখান থেকে আমরা পেয়ে যাব ওই আগের ফর্মে P বাই কিউ সমান হচ্ছে R বাই S। কম্পারেটিভলি এইভাবে প্রমাণটা কিন্তু আরো ইজি হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। অতএব এইভাবে আমরা কারচফের লয়ের সাহায্য কন্ডিশনটা আমরা বার করতে পারি। আচ্ছা, আমরা এই ব্যালেন্সড কন্ডিশনে আমরা সূত্রটা পেয়েছিলাম যে P বাই কিউ সমান হচ্ছে R বাই S, এইভাবে পেয়েছি। আচ্ছা, দেখবে একটা কোশ্চেন অনেক সময় না দেয় যে এই গ্যালভানোমিটার আর ব্যাটারি যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ গ্যালভানোমিটারের জায়গায় থাকবে ব্যাটারি, ব্যাটারির জায়গায় থাকবে গ্যালভানোমিটার, তাহলে শর্তটা কি হবে, বা এভাবে করা যাবে কি না, বা সেক্ষেত্রে কি করতে হবে, কোনটা হচ্ছে ডিজায়ারেবল। অ্যাকচুয়ালি দেখো, গ্যালভানোমিটার আর ব্যাটারি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এই শর্তের চেঞ্জ হবে না, শুধু এই রেশিওগুলো একটু চেঞ্জ হতে পারে। অ্যাকচুয়ালি কি, পি বাই কিউর জায়গায় হয়তো তখন পি বাই আর হবে, হ্যাঁ, আর কিউ বাই এসটা হয়ে যাবে, যে পি বাই কিউ সমান আর এস না হয়ে তখন হয়তো দেখা যাবে যে পি বাই আর হলো, পি বাই আর সমান হচ্ছে কিউ বাই এস, অথবা তখন সেটা আর বাই এস সমান এস বাই কিউ, এইভাবে হবে। তাতে অনুপাতগুলো চেঞ্জ হবে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেন্সিটিভিটি কখনো বাড়তে পারে বা কমতে পারে। অ্যাকচুয়ালি স্থান কিন্তু পরিবর্তন করা যাবে। আমরা একবার সার্কিটটা দেখে নিই, ঠিক আছে, যে আমরা এইখানটায় দিলাম কি, এইখানটা হচ্ছে গ্যালভানোমিটার, তাই তো, আর এইখানে দিচ্ছি ব্যাটারি দিলাম, এই যে এইভাবে হয়তো ব্যাটারিটা দেওয়া হলো।
হয়েছে। তার মানে আমি ছবিটাকে যদি আগের মতো ফর্মে দেখাই তাহলে কি হবে, এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, মানে ব্যাটারিটাকে আমি বাইরেই আনবো, তাই তো? আহ, তাহলে তাহলে দাঁড়াবে ছবিটা এইভাবে, ওই আগের ছবিটার সঙ্গে মেলাবার চেষ্টা করো। এইভাবে থাকবে গ্যালভানোমিটার, আর হচ্ছে এটা ব্যাটারি। এবার দেখো যে রোধগুলো কেমন হবে, কি করব। আমি এখানে ব্যাটারির এটা দিয়েছি পজিটিভ এন্ড, তার মানে এখানে আর আর এসটা রয়েছে, তাই তো? তাহলে আর এস, এই যে, তাহলে এটা থাকবে আর, এটা এস। আর নেগেটিভ প্রান্ত কার সঙ্গে পি আর কিউ আছে, তার মানে এইখানে পি, এটা কিউ আছে, হলো। আর 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 এস এর সংযোগস্থল, তার মানে এইটা হয়ে যাচ্ছে ডি। ডিতে হচ্ছে এই যে ব্যাটারি আছে, আর এখানটায় বি হলো। আর গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার হচ্ছে এ, গ্যালভানোমিটার এ আছে, তার মানে কোনটা হবে, পি আর আর এর সংযোগস্থল, পি আর আর এর সংযোগস্থল, এটা হচ্ছে এ, এই যে এইভাবে এ, আর এটা হচ্ছে সি। এইভাবে আমরা ছবিটাকে যদি ব্যাটারিটাকে বাইরে আঁকি, গ্যালভানোমিটারটাকে ভেতরে এঁকে ওই আগের ফর্মে যদি দেখাই, তাহলে এইরকম ছবিটা আসছে। তাহলে ব্যালেন্সড কন্ডিশনে আমরা যেমন শিখেছিলাম যে পি বাই কিউ সমান আর বাই এস, এটাই ছিল পি বাই কিউ, এইভাবে যাবে। অনেকটা জেড, জেড হচ্ছে প্যাটার্নের, এইভাবে যাবে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এখানেও আমরা যদি ব্যালেন্স কন্ডিশনটা দেখি, এইভাবে কারেন্ট যাবে আই এসে এরকম ভাবে দুটো পার্টে ভেঙে যাবে, দিয়ে কি হবে, পি বাই কিউ, তাহলে এখানে কি হবে, আর বাই পি, আর বাই পি, পি বাই কিউ সমান আর বাই এস হয়েছিল, তাহলে এখানেও ব্যালেন্স কন্ডিশনে আসবে আর বাই পি সমান এস বাই কিউ, এস বাই কিউ। এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি, ব্যাপারটা তো একই আছে। এই যে দেখে নাও, এখান থেকে আমি আসতে পারি পি বাই আর সমান হচ্ছে কিউ বাই এস। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, এটাকে উল্টে দিলে কি হবে, আর বাই পি সমান হচ্ছে এস বাই কিউ। অতএব ঠিকই আছে যে ব্যালেন্সড কন্ডিশনেও আমি যেভাবেই রাখি না কেন, গ্যালভানোমিটার আর ব্যাটারি যদি স্থান যদি পরিবর্তন করে, তাহলে কিন্তু থাকছে, আমরা এই জিনিসটা পাবো। তবে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই পি বাই কিউ আর এখানটা আর বাই পি, এটা নিশ্চয়ই সমান হবে না। একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, দেখে নাও, আমি এখানে ধরলাম পি আর কিউ, তাই তো? পিটা ধরা হলো 5, কিউ ধরা হলো 10, আর তাহলে পি বাই কিউ সমান কত হচ্ছে, এখানে লিখে দিই, পি বাই কিউ সমান হবে 5/10 সমান হচ্ছে হাফ। আবার আর বাই এস, তো আরটাকে ধরা হলো 50, আর এসটাকে অবভিয়াসলি কত হবে, এটা হবে 100। তাহলে আর বাই এস সমান 50/100 সমান কত হবে, হাফ হবে। অতএব আমরা যে এখানে লিখেছি, এই ফার্স্ট যে ফিগারটা ছিল, মানে এখানে গ্যালভানোমিটার আর ব্যাটারি দিয়ে, তখন পি বাই কিউ সমান আর বাই এস সমান দাঁড়াচ্ছে হাফ করে, তাই তো? আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা ছবিটা আঁকলাম, যখন এটা চেঞ্জ হয়ে গেল, মানে এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় যে ছবিটা, এইটা বা এইটা সেম, তখন কি হবে, আর বাই পি, আর বাই পি মানে কত হচ্ছে, আর বাই পি, আর বাই পি সমান দাঁড়াচ্ছে 50/5, 50/5 সমান হচ্ছে 10। আর কি আছে, এস বাই কিউ, এস বাই কিউ, এস বাই কিউ সমান দেখে নিই 100/10,
100/10, এটাও দেখো আসছে রেশিওটা 10। এই যে আমরা বলেছিলাম যে যেভাবেই রাখি না কেন কন্ডিশনটা থাকবে, একই থাকবে, তবে রেশিওগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যে এখানে হলো হাফ আর এখানে হলো 10। তো এখানেই আমাদের বুঝতে হবে যে কোনটা ডিজারেবল বা কোনটাতে ভালো ব্যালেন্সড কন্ডিশনটা কোথায় মোর সেন্সিটিভ হবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এমনভাবে রেজিস্ট্যান্সগুলো তোমরা যোগ করবে যে গ্যালভানোমিটারের একটা প্রান্ত থাকবে দুটো লো রেজিস্ট্যান্সের সংযোগস্থল আর দুটো হাই রেজিস্ট্যান্সের সংযোগস্থলটা থাকবে গ্যালভানোমিটারের অপর প্রান্তে। বোঝা গেল? আবার বলি, গ্যালভানোমিটারের একটা প্রান্ত থাকবে দুটো লো রেজিস্ট্যান্সের সংযোগস্থলে, গ্যালভানোমিটারের অপর প্রান্ত থাকবে দুটো হাই রেজিস্ট্যান্সের সংযোগস্থল। এইভাবে থাকলে আমাদের এই যে ব্রিজের যে কন্ডিশনটা মোর সেন্সিটিভ হবে, আরও বেশি সংবেদনশীল হবে, তখন ভালো রেজাল্ট আমরা পাবো। আদারওয়াইজ ঠিকই আছে, দুটো মানে গ্যালভানোমিটার এবং ব্যাটারি এরা চেঞ্জ করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা কি করব, P/Q। দেখো ফার্স্ট যে ফিগারটা ছিল, ফার্স্ট ফিগার ছিল মানে তখন আমরা এইখানটায় গ্যালভানোমিটার রেখেছিলাম আর এইখানে তখন ব্যাটারি ছিল, তাই তো? এইরকম সেই ক্ষেত্রে দেখো পি আর কিউ 5 আর 10 আমাদের চারটে রেজিস্ট্যান্স, 5, 10, 50, 100। 5, 10টা হচ্ছে ছোট, তাহলে গ্যালভানোমিটারের একটা প্রান্ত এই 5 আর 10-এর সংযোগস্থলে আছে, ঠিক আছে? আরেকটা প্রান্ত আর আর এস মানে 50 আর 100-র সংযোগস্থলে আছে এবং রেশিওটা আমরা পাচ্ছি হাফ। এটাই কিন্তু ডিজারেবল। এই কন্ডিশনে রেজাল্টটা আমরা ভালো পাবো। কিন্তু সেকেন্ড যে কন্ডিশনে সেখানে এই রেশিওটা আসছে 10 এবং এখানে দেখো যে গ্যালভানোমিটারের যে প্রান্তগুলো একটা আর আর পি বলতে 50, 5 এই দুটো সংযোগস্থলে, অপর প্রান্তটা 100 আর 10-এর সংযোগস্থলে। এই ক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটারের কাঁটাটা মানে ঠিক নাল কন্ডিশনে আসবে না বা ততটা ভালো আমরা রেজাল্টটা পাবো না। ঠিক আছে? আচ্ছা, এটা তো একটা ব্যাপার গেল। এমনিতে বলে দেওয়া হচ্ছে যে এই হুইটস্টোন ব্রিজের সবচেয়ে সেন্সিটিভ যে কন্ডিশনটা, হ্যাঁ সংবেদনশীল যে কন্ডিশনটা, সবচেয়ে ভালো রেজাল্টটা আমরা পাবো যদি পি, কিউ আর এস এই চারটে রেজিস্ট্যান্স যদি সমান হয়। ঠিক আছে? পি সমান কিউ সমান আর সমান এস, এই চারটে রেজিস্ট্যান্স যদি সমান হয় বা প্রায় সমান যদি হয় তাহলে তুমি দেখবে সবচেয়ে বেটার রেজাল্ট পাবো, বা তখন এই যে হুইটস্টোন ব্রিজটা সবচেয়ে সেন্সিটিভ কন্ডিশনে থাকবে, কারণ এটা কোশ্চেনে আসে। ওকে, হুইটস্টোন ব্রিজের যে নীতিটা মানে এই যে P/Q সমান R/S ব্যালেন্সড কন্ডিশনের এই নীতিটাকে কাজে লাগিয়ে না আমরা এই যে আননোন রেজিস্ট্যান্স, ওটা এস, জেনারেলি এই এসটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, তো এইটা আমরা বার করতে পারি। তার জন্যে দুটো আমাদের যন্ত্র আছে যেটা আমাদের প্র্যাকটিক্যালও লাগে কাজে, প্র্যাকটিক্যাল যে এক্সপেরিমেন্ট করতে হয়। একটা হচ্ছে মিটার ব্রিজ আর একটা হচ্ছে পিও বক্স বা পোস্ট অফিস বক্স। এখন অবশ্য তোমাদের সিলেবাসে পোস্ট অফিস বক্সটা নেই, মিটার ব্রিজটা রয়েছে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি মিটার ব্রিজে। দেখো যে মিটার ব্রিজে কীভাবে আননোন রেজিস্ট্যান্স আমরা বার করতে পারি। ওকে, আচ্ছা এখানে দেখো যে একটা মিটার ব্রিজের এই যে এটা ছবি দেওয়া আছে, মানে এটা কিন্তু এই হুইটস্টোন ব্রিজের নীতি অনুসারে কাজটা করে। হুইটস্টোন ব্রিজে যেমন পি, কিউ আর এস এই চারটে রোধ আছে, তো এখানেও দেখো এই যে দুটো মোট ফাঁকা জায়গাটা আছে, আমরা ডায়াগ্রামে দেখাচ্ছি এইভাবে। ওকে, তো এখানে মিটার ব্রিজে না এইখানে দেখো যে 1 মিটার একটা স্কেল আছে এবং এখানে একটা 1 মিটার তারও থাকবে, কনস্ট্যান্টান বা ম্যাঙ্গানিন এই টাইপের তারগুলো থাকে, যার হচ্ছে রেজিস্টিভিটি বেশি থাকে। ওকে, তো এই যে তারটা কি, এই যে তারটা এখানে আমাদের দেখো যে মিটার ব্রিজের সার্কিটটা দেখানো আছে। এখানে এই যে 1 মিটার তার, ওকে, এই 1 মিটার তার তার একটা অংশ হবে পি এবং আরেকটা অংশ হবে কিউ, মানে এই যে রোধের
এই যে পি আর কিউ, সেটা আমরা এই তারেরই দুটো অংশ পাবো। আর এই আর আর এস, এখানে আর এই যে রয়েছে, আর বলতে এই যে নিচে দেখো রেজিস্ট্যান্স বক্স, আর এসটা হচ্ছে আননোন রোধ, এটা আমাদের বার করতে হবে। আচ্ছা, সার্কিটে এই হুস্টন ব্রিজ নীতি, হুস্টন ব্রিজের যেমন সার্কিটটা ওইটা দেখে কিন্তু এখানে করা হয়েছে। এখানে একটা কমিউটেটর রয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে কারেন্টটা আমরা একবার এই দিক দিয়ে পাঠাবো, আর একবার কারেন্টটা উল্টো দিকে পাঠাবো, মানে ডাইরেক্ট কারেন্ট আর ইনডাইরেক্ট কারেন্ট, মানে রিভার্স কারেন্ট। অ্যাকচুয়ালি রিভার্স কারেন্টে মানে রিডিংগুলো অ্যাভারেজ দেওয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। একবার দেখে নাও, এই যে মানে যখন এই দুটো চাবি অন করা হলো তখন কারেন্টটা এইভাবে যাবে, এই যে অ্যারো অনুসারে এখানে এলো, এইখানে এসে এবার কি হবে, দুটো ব্রাঞ্চে ভেঙে যাবে, একটা আর এস এগুলো হয়ে, আর একটা নিচে এই তার বেয়ে কারেন্ট যাবে। গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার এই যে এখানে যেমন আছে বি আর ডির মধ্যে, তেমনি এখানেও গ্যালভানোমিটার আছে। আর একটা প্রান্ত তারের বিভিন্ন জায়গায় টাচ করে দেখতে হবে যে কোথায় আমরা নাল কন্ডিশনটা পাচ্ছি। ওকে, যদি আমি রিভার্স কারেন্টটা নিতে চাই তাহলে তাহলে কি করতে হবে, তখন এইখানটায় আর এইখানটায় চাবি দিতে হবে। দেখো এইখানটা, এই দুটোতে আমি চাবি দিলাম, তখন কিন্তু কারেন্টটা এইভাবে যাবে, দিয়ে আবার সে ব্যাক করে আসবে। মানে জাস্ট কারেন্টটা একবার এ দিয়ে ঢুকবে, সি দিয়ে বেরোবে, আর একবার সি দিয়ে ঢুকে এ দিয়ে বেরোবে। ওই জন্য সিস্টেমটা করা হয়েছে, তাতে আমরা অ্যাভারেজ রিডিংটা পাবো, এটা প্র্যাকটিক্যালি সুবিধের জন্য। ওকে, তো এখানটায় আমরা আরটাকে এমনভাবে চয়েস করবো, যে রোধ বাক্সে বিভিন্ন রোধ যোগ করে আমরা নাল কন্ডিশনটা পাবো। এবং নাল কন্ডিশনটা দেখতে হবে, সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে 35 থেকে 65 এরই মধ্যে নাল কন্ডিশনটা পেলে ভালো হবে। তো এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস, তাই তো? সেখান থেকে আমরা এই যে এস এর মানটা পাচ্ছি, যেহেতু মোট 100 সেন্টিমিটার আছে, মানে 1 মিটার, তাহলে আমরা যদি বাম দিক থেকে এল দৈর্ঘ্যের নাল পয়েন্টটা পাই, তাহলে ওটা যদি পি হয় তাহলে কিউর মানটা হবে 100 মাইনাস এল। তো সেইভাবেই আমরা হিসেবটা করেছি। এখানে দেখো এই যে এল এর সঙ্গে রো দিয়ে গুণ করা আছে, রোটা কি না রেজিস্টিভিটি পার ইউনিট লেন্থ। তার মানে সোজা কথা হচ্ছে নাল কন্ডিশনে এই আর এবং এস এর অনুপাত, আর এল আর 100 মাইনাস এল, এই যে দুটো তার আছে যেটাকে আমি পি আর কিউ বলছি, তাদের রোধের অনুপাত। এবারে রো যেহেতু দুটো ক্ষেত্রে কেটে যাচ্ছে, অর্থাৎ দুটো দৈর্ঘ্যের অনুপাত, এবং আর আর এস এর অনুপাত একই হবে, এটা বুঝতে হবে। অথবা আমি উল্টোভাবে বলতে পারি আর আর এই দৈর্ঘ্যের এল এর অনুপাত আর এস এবং এই দৈর্ঘ্যের অনুপাত এটা কিন্তু সমান। ওকে, তাহলে রোটা কেটে যাবে, শেষমেশ আমরা পাচ্ছি এস সমান আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। এই সূত্র ধরে আমরা আননোন যে রোধ এস তার মানটা আমরা নির্ণয় করি, আননোন যে রোধটা। ওকে, তো এই এসে আমরা একটা রেজিস্ট্যান্স অথবা দুটো রেজিস্ট্যান্স সিরিজে অথবা দুটো রেজিস্ট্যান্স প্যারালালে রেখে আমাদের হিসেব করতে হয়, এটা প্র্যাকটিক্যালও রয়েছে। ঠিক আছে, আবার আমরা যদি আর আর এসটাকে যদি ইন্টারচেঞ্জ করি, মানে আর এর জায়গায় এস, এস এর জায়গায় আর, দেখো এই যে এইখানটায় দেখে নাও, এখানে দেখো যে এস আর আরটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। তখনও সেই একই জিনিস, এস আর আর এর যা রেশিও, আর নাল কন্ডিশন যদি এইখানে হয় তাহলে এল আর 100 মাইনাস এল তাদের যে রেশিও এটাও কিন্তু একই হবে। অতএব সেই সূত্র আমরা বসিয়ে আমরা এস এর মানটা বার করেছি। এইভাবে মিটার ব্রিজ কাজ করে। ওকে।